দিল্লি এয়ারপোর্ট থেকে সরাসরি দেশে ফিরে আসা। আজ তিনি সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি দেশের স্বার্থকে, সম্মানকে বেশি মর্যাদা দিয়েছেন। এও বলেছেন যে দুই দেশের সম্পর্কে খুব বেশি প্রভাব পড়বে না তার এই ঘটনা। এটি আমার প্রথম প্রশ্ন, যে তার এই ঘটনা আসলে সুদূর প্রসারী কোনো প্রভাব আছে কি না। ধন্যবাদ আপনাকে। শুনেন, যে কোনো ঘটনারই তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। থার্ড ল অফ নিউটন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। একটা ওষুধ খাইলেও পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো এখন ওনার বিষয়ে যথেষ্ট আলোচনা হইতেছে, মানে এখানে আমার মনে হয় না খুব বেশি বলার কিছু আছে। আর জাহিদ সাহেবের তো পার্সোনালি আমার সাথে খুব ভালো সম্পর্ক। উনি আমরা একসঙ্গে কত একসাথে টক শো করছি, নানান জায়গায় দেখা হয়েছে। উনি উপদেষ্টা হওয়ার পরও আমার সাথে দেখা হয়েছে একবার, এবং সে এমনি মেধাবী, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় আমি করি, কারণ যে সমস্ত আলোচনা গড় পর্দায় হয়েছে সেগুলো আমি আলোচনা করে আমি সময় নষ্ট করি না। একটা বিষয়ে আমি যেটা জানতে পারছি, আমার যতটুকু মনে পড়ে, জাহিদ ভাই নিজেও বোধহয় আমাকে একবার বলছিল যে উনি ওনার ওই যে চ্যানেল, যেটা ব্যক্তিগত চ্যানেল জাহিদ, এটা বোধহয় ইন্ডিয়াতে ব্যান্ড, এটা উনি জানতেন, মনে হয় উনি জানতেন। এবং ন্যাচারালি যখন একটা লোকের একটা চ্যানেল ব্যান্ড থাকে, তখন মনে করেন তার সম্পর্কে অনেক ডাটাই তারা সংগ্রহ করবে। মানে যে বিষয়, যে ব্যক্তিকে তারা হিসাবে নেয়, তারা তো ওইভাবে করবে। এখন শুধু তাকে হিসাবে দিয়েছেন তা না, এমনও আমরা এই পত্রিকান্তরে পাইছি, উনি বিশেষ করে এই ঘটনার পরে ওনাকে বলা হয় উনি ভারত বিদ্বেষী, ভারত নিয়ে, ভারতের বিরুদ্ধে। আমার কথা হলো, ভারতের বিরুদ্ধে যদি সে কথা বলে সেটা তার নিজস্ব চয়েস, বলতে পারে, সেটা নিয়ে আমি বিতর্ক করব না। যে ভারতের বিরুদ্ধে কথা বলবে উনি, সেটাকে আমি খারাপ অর্থে নিব বা ভালো অর্থে নিব, ওটা ওনার চয়েস। কিন্তু ওনার যেহেতু জানা ছিল যে ওনার এই চেক লিস্টে ওনার নাম আছে, অর্থাৎ আপনি যখন এটা ব্যান্ড হয়ে গেছে, তাইলে একটা চেক লিস্টে ওনার নাম থাকতে পারে, ইমিগ্রেশন চেক লিস্টে। সেখানে যখন আপনি আপনার নর্মাল পাসপোর্ট দিয়ে যাবেন, আপনি যখন যাচ্ছেন, ইউ আর গোয়িং টু ইন্ডিয়া টু রিপ্রেজেন্ট বাংলাদেশ, নাম্বার ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর পক্ষে। তো সেই হিসাবে আপনি যেহেতু এই ঘটনাগুলো আপনার জানা, যে আপনার চেকলিস্টে আপনার নাম আছে এবং আপনার চ্যানেলটা ব্যান্ড, তাইলে আপনার সতর্কতার সাথে স্টেপ নেওয়া উচিত ছিল। এখন তার পাসপোর্ট যদি ইমিগ্রেশনের চেকলিস্টে ইনক্লুড করা থাকে, সেক্ষেত্রে গ্রিন পাসপোর্টটা। এখন ওনার তো এই যে প্রোগ্রামটা হইল, এই প্রোগ্রাম তো 2 দিনের নোটিশে হয় নাই, রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা সরকারি সফর। এটা সরকারি সফরে যাবেন, সরকারি প্রোগ্রাম, সেক্ষেত্রে এটা যত খুব অল্প সময় যদি হয়, তা তো মিনিমাম 2-3 সপ্তাহ আগের থেকে এটা জানা থাকে, বা 1 মাস আগের থেকে জানা থাকে। সেক্ষেত্রে জাহিদ ভাই সাহেবের মতো একজন রেসপন্সিবল মানুষের এই জায়গাটায় সতর্ক থাকা উচিত ছিল। আজকে যদি ওনার একটা লাল পাসপোর্টটা নিয়ে যেত, ওনার লাল পাসপোর্ট পাইতে 6 ঘন্টার বেশি লাগার কথা না। তাতে কি হইতো, ওই যে সবুজ পাসপোর্টের নাম্বারটা তো এখানে আছে চেকলিস্টে, লাল পাসপোর্টের এই নাম্বারটা নাই, থাকতো না। 1, 2, লাল পাসপোর্ট মানেই কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির, মানে এবং তার অফিসিয়াল না, আপনাকে গ্রিন পাসপোর্টে গেলে বলতে হবে যে আমি অমুক। আর লাল পাসপোর্ট মানে আপনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, এবং কূটনৈতিক পাসপোর্টের লাইনটাও, চ্যানেলটাও কিন্তু আলাদা ইমিগ্রেশন ক্রস করতে গেলে। সুতরাং আমার কিছু মনে হয় ওনার এই জায়গাটায় আমি বলবো কিছুটা ভুল হয়েছে, এটা মানে ওনার কাছ থেকে আশা করি নেই। পাশাপাশি বাংলাদেশের যে হাই কমিশনার ওখানে যিনি আছেন, উনি, আমি যতটুকু জানি, এবং জাহিদ সাহেবের স্টেটমেন্ট, ওনার সাথে নাকি উনি ছিল কন্টিনিউ। তো যদি থাকেন, আমি যতটুকু জানি যে ফরেন মিশন, যে ইন্ডিয়ার ফরেন মিশন, মানে এমইএ, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমাদের দেশে ফরেন মিনিস্টার, আপনার প্রোটোকল অনুযায়ী আপনি যখনই বাইরের কোনো গেস্ট এখানে আসবে, যারা সরকারি সফরে বা রাষ্ট্রীয় সফরে, 24 আওয়ার্স কিন্তু হটলাইন থাকে যোগাযোগ করার জন্য। সুতরাং বাংলাদেশ হাই কমিশনের সাথেও হটলাইন আছে 24/7, যেটাকে বলি 24 ঘন্টা 7 দিন। তো সেক্ষেত্রে হাই কমিশনার সাথে সাথে উনি ওই পাসপোর্ট নিয়ে যাওয়ার পরও উনিকে
এইটা কমিউনিকেট করতে তো 2-4-5 মিনিটের ব্যাপার কমিউনিকেট করা। আর ইমিগ্রেশনে যারা বসে থাকে রাষ্ট্রীয় লেভেল যদি তুলনা করেন তারা খুব ছোট অফিসার বসা থাকে ইমিগ্রেশনে, তাদের কাছে কিন্তু ইমিগ্রেশনের যে ইয়েতে মানে স্ক্রিনে যেটা আছে সেটাই তাদের কাছে সর্বস্ব। সুতরাং তারা ওই স্ক্রিন দেখে ধরলো, আটক মানে আটক না, আমি বলছি জিজ্ঞাসাবাদ শুরু হইলো। তারপরে বেরিয়ে আসলো অনেক কিছু, লাল পাসপোর্ট নেননি, তারপরে শার্ক স্টিকার লাগানো আছে। তা শার্ক স্টিকার লাগানো মানে ওনার তো ইন্ডিয়ার ভিসাও লাগে নাই, উনি তো শার্ক স্টিকার দিয়েই গেছেন। শার্ক স্টিকারে তো শার্কভুক্ত সবগুলা ঘোরা যায়। তো এই নানান প্রশ্ন নেচারালি আসছে। আসার পর তো মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় পার হয়ে গেল। এখন পার হয়ে যাওয়ার পর আমি ব্যক্তিগতভাবে বলবো, পার হয়ে যাওয়ার পর যখন এখানে অ্যাপ্রুভাল দিলেন যে আপনি যান, কারণ ততক্ষণে তো কনফার্ম হয়ে গেল সেই জাহিদ থাকলেও চেকলিস্টের জাহিদই উনি, বাট উনি এখন রেসপন্সিবল একটা জায়গায় আছেন। সুতরাং এইটা 2 দেশের সরকারের অনেক দায়িত্ব বর্তায় তার উপরে, তাকে সিকিউরিটি দেওয়া, সব সিকিউরিটি দেওয়া। তিনি একজন অতিথিও সে দেশের, হ্যাঁ সে দেশের একজন অতিথিও তিনি, সেই অতিথি, সেই হিসাবে সে সিকিউর। এবং ওই সম্মেলনে যোগ দিবেন, সেমিনার টেমিনার করে আবার অ্যাজ ইউজুয়াল চলে আসবেন, এটা খুব স্বাভাবিক। এখন উনি তখন আজকে এসে আমি দেখলাম স্টেটমেন্ট দিয়েছেন যে উনি তাৎক্ষণিক যে প্রতিবাদ, এই প্রতিবাদ স্বরূপ উনি চলে আসছেন। তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ যে আপনি চলে আসেন তাহলে তো 2.5 ঘন্টা সময় ওখানে আপনি ব্যয় করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাইতে হয় সাথে সাথে, 2.5 ঘন্টা পরে নয়। এবং উনি বলছেন ওনার স্টেটমেন্ট যে আমাদের যে অ্যাম্বাসাডার হাই কমিশন ওখানে আছেন উনি টাইম টু টাইম সব যোগাযোগ করতেছে, অনেক চেষ্টা করতেছে, ইত্যাদি ইত্যাদি বলছেন। তো আপনি যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখেন তো ওদিকে চেষ্টাও চালাচ্ছে, সেটাও আপনি এডমিট করতেছেন। এডমিট করার পর যখন আপনাকে পারমিশন দিল, দ্যাট ওয়াজ এ বিগ সাকসেস আমি মনে করি। কারণ আমার যাকে চেক লিস্টে নাম লিপিবদ্ধ করা হয়েছে আমাকে ঢুকতে দেবে না, আমি ব্ল্যাক লিস্টেড। তারপরে যখন আমার অ্যাম্বাসাডার বলি আর যেই বলি তারা ফাইট করে প্রোটোকল করে যখন আমাকে ঢুকানোর জন্য অ্যাপ্রুভালটা নিয়ে আসলো, তখন আমি মনে করি যে এটা আমাদের একটা সাকসেস। কারণ তারা যদি ঢুকতে না দিত সেটা এক জিনিস, কিন্তু ফাইনালি যখন ঢুকতে দিছে তারা কি চিন্তা করছে, তারা তখন ওখানে বসে শুধু ইমিগ্রেশন 2 জন অফিসার আলাপ করে নেই, ওখানে টেলিফোনে নানান জায়গায় নানান লেভেলে যোগাযোগ হয়েছে। তাই যোগাযোগ হওয়ার পর যখন ওনাকে অনুমতি দিল, তখন যে উনি চলে আসলেন যে প্রতিক্রিয়া দেখাইয়া, সে তো 2.5 ঘন্টা পর আপনার প্রতিক্রিয়াটা তো জাস্টিফাইড না। যখন আপনার সাথে আরও যারা গেছে তারা যখন ঢুকে গেল সবাই, তারপরে যখন আমার তো লম্বা সময়, তখন আমি 5 মিনিট 10 মিনিট 20 মিনিটই তো আমি সিদ্ধান্ত দিয়ে যে সরি আমি যাব না, আমি আই হ্যাভ বিন হ্যারাসড সিরিয়াসলি, আমি যাব না, এবং আমি ভালো ট্রিটমেন্ট পাচ্ছি না, আমি যাব না। এই আমি যাব না তখন যদি সে ডিটারমেন্ট হতো, তাহলে কিন্তু এই ইন্ডিয়া আমার কর্তৃপক্ষ আমাকে অ্যাপ্রুভাল দেওয়ার প্রয়োজন হইতো না। তখন বরং বলা যেত যে ইন্ডিয়া আমাকে ঢুকতে দেয় নাই, আমি সেজন্য চলে আসছি। ওটা ইন্ডিয়ার জন্য আরও বিব্রতকর হইতো। কিন্তু ফাইনালি তো ইন্ডিয়া তাকে ঢুকতে দিল, দেওয়ার পর যখন আপনি ঢুকলেন না, তখন তো মনে হইতেছে যে আপনার কাছে প্রায়োরিটি কী ছিল। তাহলে প্রায়োরিটি কি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা ছিল? প্রায়োরিটি কি আপনি সম্মেলনে যোগ দিবেন সেইটা ছিল, নাকি আপনি ওখান থেকে এই প্রতিবাদ করে চলে আসবেন সেটা প্রায়োরিটি? কারণ আপনি তো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে গেছেন, আপনি একটা সেমিনারে গেছেন। আর আপনি এইরকম ঘটনা পৃথিবীতে বহু আছে। শাহরুখ খান এত বিখ্যাত একজন ব্যক্তি, তাকে মার্কিনীরা যাচ্ছে তাই ভাবে, সারা পৃথিবী তাকে চেনে, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও তাকে চেনে, এবং সেখানকার অভিনয় জগতে সবাই তাকে চেনে। শাহরুখ খান সাহেবরা অনেক ড্যাশিং, অনেক স্মার্ট, পৃথিবীব্যাপী পরিচিত। উনিও তো লম্বা সময় ইমিগ্রেশনে পার করেছেন। সুতরাং আপনাকে এই কতগুলো জিনিস আছে। আর ভিসা বলতে যেটা বোঝায়, ইনফ্যাক্ট আমি এই সাধারণের জন্য বলছি, ভিসা কিন্তু ওই সার্ক স্টিকার যে ওটাও ভিসা না, আমাকে যেটা ভিসা দিতেছে ইন্ডিয়ান হাই কমিশন ওটাও ভিসা না। এটা হলো জাস্ট আপনার এই পোর্ট থেকে ওই পোর্টে যাওয়ার অ্যাপ্রুভাল, একটা কাগজ। ওখানে যাওয়ার পর ইমিগ্রেশন হলো অথরিটি, উনি আপনাকে ঢুকতে দিলে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ভিসা, ঢুকতে না দিলে আপনার এই ভিসা ইনভ্যালিড। আরেকটি বিষয়, সেটি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে, ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যে ঘটনাটি ঘটল, এটি বাঙালিদের সঙ্গে এ ধরনের আচরণ নতুন নয়। ভারতীয় কর্তৃপক্ষের ধরনের আচরণকে আপনি আসলে কীভাবে দেখেন সেটি যেমন জানতে চাই, বা এই আচরণের আসলে একটা পরিবর্তন বা একটা সুরাহা তো দরকার।
জাতি হিসেবে বাংলাদেশকে সামনে তুলে ধরা, মর্যাদা সমুন্নত রাখা, ডক্টর জাহিদের তো এ ধরনের একটি কর্তব্য। আমি সেটা একমত। আমার যে প্রতিবেশী ভারত, এই যে খুব দামি একটা কথা কে বলছিল, সম্ভবত আমার মনে হয় যতটুকু ধারণা, আমরা যদি এই কথাটা বলি, এটা প্রণব মুখার্জি সাহেব বলেছেন যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার্স। প্রতিবেশী যেহেতু বদলানো যায় না, কাজে এই প্রতিবেশীর সাথে সম্পর্কটা রাখতে হবে মধুর, এবং সেটা একতরফা নয়। এখন মনে করেন ভারত আজকে, যেমন ভারতের হাই কমিশনার নতুন যিনি আসলেন, উনি যেমন বাংলাদেশে ঢুকেই বললেন যে আমার কাছে মনে হয় আমি ভারতে হাঁটছি। তারপরে বলছেন একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা, যখন একই আনন্দও হবে, একই বেদনা আনন্দ সব। আবার উনি এটাও বলছেন যে আমাদের 140 কোটি, এখানকার 20 কোটি, 160 কোটির জনসংখ্যার যে গণতন্ত্র, সেটা যদি একটা গণতন্ত্র হয় তাহলে আমরা বিশাল শক্তি হতে পারি। এটা কেউ বলছেন যে উনি ডিপ্লোম্যাটিকই বলতে পারেন না, ডিপ্লোম্যাটিক নর্ম ব্রেক করছেন। আমিও ডিপ্লোম্যাটিক নর্ম ব্রেক করছেন বলি, কিন্তু আমি আরেকটা দিকে এটার প্রশংসা করি। এটার কারণ হচ্ছে কি জানেন, আপনি মাইন্ডটা বুঝাই দিচ্ছেন। উনি এই যে আমতা করার চেয়ে আমরা কি চাই, আমরা কি বলতে চাই, সেটা বুঝিয়ে দিলেন। আমি মনে করি এটার জন্য বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক, সহজ হবে। যে এই হাই কমিশনার যে বার্তাটা দিচ্ছেন, যে বক্তব্যটা রাখছেন, এটা তো ওনার বক্তব্য নয়, এটা প্রধানমন্ত্রী, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের বক্তব্য। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট যে বক্তব্যটা দিছে, সেটাকে আপনি যতই বলেন যে ডিপ্লোম্যাটিক নর্মের বাইরে, কিন্তু আমরা তো একটা রিয়েল পিকচার পাইলাম যে বার্তাটা, সেই বার্তাটা কি চায়। এখন এই যে বার্তাটা উনি দিলেন, সেই বার্তা বাংলাদেশ সমর্থন করে কিনা, যদি বাংলাদেশ সমর্থন না করে, তাহলে আমরা এটার তীব্র আমরা রিপ্লাই চাই। আমরা কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এই বার্তার বিরুদ্ধে বা বার্তার বিষয়ে প্রত্যুত্তর পাইনি। যদি না পাই, এবং আসলেই যদি ফাইনালি না পাই, তাহলে তার এই বক্তব্য সঠিক। আর যদি পাই, তাহলে আমরা বুঝবো ওনার বার্তাটা আমরা একসেপ্ট করি নাই, কিন্তু ওনারটা অ্যাপ্রিসিয়েট করি আমি এই কারণে, আমরা যে আমতা করতাম। ওনার বক্তব্যের সঙ্গে তো দিল্লির আচরণ তো সামঞ্জস্যপূর্ণ নয়। যদি আমি বলি, সেটা যদি আমি ওখানে আসতেছি, হ্যাঁ, সেটা যদি আপনি ওইভাবে মিলান যে একদিকে ওনার এই বক্তব্য, আবার ওইদিকে ওইটা না, ওইদিকে আপনি যদি যান, ওইদিকে তো ধরেন আপনি ওই হিসাবে মেলে না। এটা একটা বার্তা আসে আমাদের যে ইউনূস সরকার আসার পরে আমরা দেখছি যে আমরা বক্তব্য পাইতাম এরকম যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, এবং তখন নির্বাচিত সরকার হয়ে আসার সমূহ সম্ভাবনা যার ছিল সেটাই বিএনপি, এতে কোনো সন্দেহ নাই। তো ওই অবস্থায় যখন এই কথা বলা যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে এবং নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব, তার মানে বিএনপি সরকারের সাথে তারা কাজ করবে, এই বার্তাটা অনেক আগেই দিয়ে দিছে। এবং জাস্ট আফটার দ্য এক্সপায়ারি অফ বেগম খালেদা জিয়া, যেভাবে ভারতের